কল্পনা করুন, গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক 12টা পেরিয়েছে, চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবী থেকে সব শব্দ হারিয়ে গেছে। হঠাৎ আপনার বাড়ির প্রধান দরজায় ভেসে আসে 3টি ধীর করা নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। বাইরে কে দাঁড়িয়ে আছে তা জানার সাহস কি আপনার হবে? গ্রামের মানুষ বলে, মধ্যরাতে এই 3বার কড়া নাড়া কখনোই কোনো মানুষের নয়। যে কৌতূহলবশত দরজা খুলেছে, সে আর আগের মতো ফিরে আসেনি। আজকের গল্পে জানবেন এক অভিশপ্ত রাতের সেই শিহরণ জাগানো রহস্য, যেখানে একটি দরজা খুলে দিয়েছিল মৃত্যুরও ভয়ঙ্কর এক অন্ধকার জগতের পথ। রাত ঠিক 12:33। গ্রামের চারদিকে তখন এমন নিস্তব্ধতা, যেন পৃথিবীর সব শব্দ হঠাৎ করে হারিয়ে গেছে। দূরে বাঁশঝাড়ের মাথায় বাতাসের হালকা শোষো শব্দ, মাঝে মাঝে শিয়ালের ডাক, আর পুরনো ঘড়ির টিকটিক আওয়াজ, সব মিলিয়ে এক অদ্ভুত ভয়ানক পরিবেশ। সেই সময়ে সৌরভ একা বসেছিল তার দাদুর পুরনো বাড়িতে। দাদুর মৃত্যুর পর বহু বছর বাড়িটি তালাবন্ধ ছিল। গ্রামের মানুষ বলতো, সূর্য ডুবে যাওয়ার পর ওই বাড়ির সামনে কেউ দাঁড়ায় না। কারণ সবাই জানত, মধ্যরাতে দরজায় যদি 3বার কড়া নাড়ে, কোনোভাবেই দরজা খুলবে না। সৌরভ এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। শহরে বড় হওয়া ছেলে, ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না। হঠাৎ থ, সে চমকে উঠল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার থ, বুকের ভেতরটা কেঁপে উঠল। আর ঠিক 5 সেকেন্ড পরে থ, 3বার, একদম 3বার। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল, সামনে কেউ নেই, শুধু উঠোনের মাঝখানে একটা পুরনো নিমগাছ দুলছে। সৌরভ দরজা না খুলেই ফিরে এল। ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল, দরজা খুলিস না, ও মানুষ নয়। সৌরভের শরীর ঠান্ডা হয়ে গেল। সে নম্বরে ফোন করতেই শোনা গেল, দ্য নাম্বার ইউ আর কলিং ডাজ নট এক্সিস্ট। তার বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ উপরের ঘর থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল, ধূপ ধূপ ধূপ। কিন্তু সেই বাড়ির উপরের তলায় তো কেউ থাকার কথা নয়। সাহস করে টর্চ হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই সে দেখল, দাদুর পুরনো ঘরের দরজা আধখোলা। ঘরের ভেতর থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ। সে দরজা ঠেলে খুলতেই ঘরের কোণে একটি কাঠের আলমারি নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি এই ডায়েরি পড়ে থাকো, তাহলে জেনে রাখো, আজ রাতেই সে আবার আসবে। সে সবসময় দরজায় 3বার কড়া নাড়ে। তৃতীয় কড়া শোনার পর যে দরজা খোলে, সে আর কখনো মানুষ হয়ে ফিরে আসে না। সৌরভের হাত কাঁপতে লাগল। হঠাৎ নিচতলা থেকে আবার ভেসে এল, থ। সে থেমে গেল। আবার থ, তারপর থ, এবার আগের চেয়ে অনেক জোরে। আর সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে সৌরভ অনুভব করল, তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটি বরফ ঠান্ডা নিঃশ্বাস ধীরে ধীরে তার ঘাড়ে এসে লাগল। সৌরভের পুরো শরীর জমে গেল। ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ যেন বরফের মতো তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই, শুধু অন্ধকার ঘর, ভাঙা জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের ক্ষীণ আলো, আর মেঝেতে পড়ে থাকা দাদুর পুরনো লাঠি। ঠিক তখনই ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। 4444। একটি পাতায় এসে থেমে গেল। সেখানে লাল কালিতে লেখা, যদি তৃতীয় কড়া শোনার পর সে আবার ফিরে আসে, তবে জানবে সে এবার ঘরের ভেতরেই ঢুকে পড়েছে। সৌরভের বুকের ভেতরটা কেঁপে উঠল। ঘরের ভেতরে সে চারদিকে টর্চের আলো ফেলতেই দেখল, দেয়ালের ওপর একটা লম্বা কালো ছায়া ধীরে ধীরে নড়ছে। অথচ ঘরে এমন কোনো মানুষ নেই যার ছায়া হতে পারে। হঠাৎ নিচতলা থেকে ভেসে এল এক নারী কণ্ঠ, সৌরভ, দরজাটা খোল বাবা, আমি এসেছি। সৌরভের চোখ বিস্ময় বড় হয়ে গেল। এটা তার মায়ের গলা, কিন্তু তার মা তো কলকাতায়, শত শত কিলোমিটার দূরে। সে সিঁড়ির মাথায় এসে নিচে তাকালো। সদর দরজার ওপাশ থেকে আবার সেই কণ্ঠ, বাবা, খুব ঠান্ডা লাগছে, দরজা খোল। তার হাত দরজার খিলের দিকে এগোতেই দাদুর ডায়েরির শেষ লাইনটি মনে পড়ে গেল, সে তোমার সবচেয়ে প্রিয় মানুষের কণ্ঠধার করবে, কিন্তু দরজা খুলবে না। সৌরভ হাত সরিয়ে নিল। পরক্ষণেই মায়ের কণ্ঠ বদলে গেল। ধীরে ধীরে তা কর্কশ, ভাঙা, অমানুষিক হাসিতে পরিণত হল। হা 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 হা। পুরো বাড়ি কেঁপে উঠল। দরজায় প্রচণ্ড আঘাত পড়তে লাগল। ধাম ধাম ধাম। জানালার কাঁচ ফেটে গেল। বাতাসের ঝাপটায় ঘরের সব কাগজ উড়ে গেল। ঠিক সেই সময় সৌরভের টর্চের আলো গিয়ে পড়ল দেয়ালে ঝোলানো দাদুর একটি পুরনো ছবির ওপর।
ছবিটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। দাদুর হাসি মুখ মিলিয়ে গিয়ে সেখানে দেখা দিল এক ভয়ঙ্কর কালো মুখ, চোখ দুটো রক্তলাল, মুখ ভর্তি ধারালো দাঁত, আর কপাল বেয়ে গড়িয়ে পড়ছে কালচে রক্ত। ছবির ভেতরের সেই মুখটি হঠাৎ ঠোঁট নাড়ল। সে দরজায় নেই, সে তোমার পেছনে। সৌরভ আতঙ্কে ঘুরে দাঁড়ালো, আর তখনই সে দেখল সিঁড়ির অন্ধকারে একটি অস্বাভাবিক লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। তার শরীর কুয়াশার মতো, কিন্তু চোখ দুটি জ্বলছে আগুনের মতো লাল। মুখে কোনো ঠোঁট নেই, শুধু কান পর্যন্ত ছিঁড়ে যাওয়া এক বিকৃত হাসি। ধীরে ধীরে সে 1 পা, 2 পা, 3 পা এগিয়ে এল। তারপর ফিসফিস করে বলল, আমি তো দরজায় কড়া নাড়িনি, তুমি নিজেই আমাকে ঘরে ডেকে এনেছ। সেই মুহূর্তে বাড়ির সব দরজা জানালা একসঙ্গে বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আর সৌরভ বুঝতে পারল, এখন আর পালানোর কোনো পথ নেই। বিকট শব্দে সব দরজা জানালা বন্ধ হয়ে যাওয়ার পর পুরো বাড়িটা যেন এক অদৃশ্য শক্তির কবলে পড়ল। বাতাস ভারী হয়ে উঠল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সৌরভের সামনে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়ব ধীরে ধীরে আরও স্পষ্ট হতে লাগল। তার শরীর মানুষের মতো হলেও মুখে কোনো চোখ, নাক বা ঠোঁটের স্বাভাবিক আকৃতি ছিল না। শুধু দুটি জ্বলন্ত লাল চোখ আর অস্বাভাবিক লম্বা, কঙ্কালসার হাত। হঠাৎ সে ফিসফিস করে বলল, 50 বছর আগে এই বাড়ির দরজা কেউ খুলেছিল। আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে। কথাটা শেষ হতেই ঘরের চারপাশে একের পর এক ছায়ামূর্তি দেখা দিতে লাগল। কেউ মাথাহীন, কারো শরীর রক্তাক্ত, কারো মুখ কাপড়ে ঢাকা। তারা সবাই নিঃশব্দে সৌরভকে ঘিরে দাঁড়ালো। সৌরভ আতঙ্কে দাদুর ডায়েরিটা বুকে চেপে ধরল। ঠিক তখনই ডায়েরির শেষের দিকে একটি ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজে লেখা ছিল, এর থেকে বড়, যদি সে ঘরে ঢুকে পড়ে, তবে বাড়ির উত্তর দিকের গোপন ঘরে লুকিয়ে রাখা পিতলের ঘণ্টাটি বাজাবে। ঘণ্টার শব্দে সে দুর্বল হবে, কিন্তু সাবধান, ঘণ্টা বাজানোর আগে একবারও তার চোখের দিকে তাকাবে না। সৌরভ মনে করার চেষ্টা করল, দাদু একবার বলেছিলেন, বাড়ির উত্তর পাশে একটি বন্ধ ঘর আছে, যেখানে কাউকে যেতে দেওয়া হতো না। সে দৌড়ে করিডোর ধরে এগোতে লাগল। পেছনে থেকে ভেসে আসছে অসংখ্য পায়ের শব্দ। ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল, শুধু একজন নয়, ডজনখানেক অদৃশ্য সত্তা তাকে অনুসরণ করছে। করিডোরের শেষ মাথায় পৌঁছে সে একটি মরচে ধরা কাঠের দরজা দেখতে পেল। অনেক কষ্টে দরজাটি ঠেলে খুলতেই ভেতরে ধুলোমাখা একটি ছোট ঘর। ঘরের মাঝখানে একটি পুরনো পিতলের ঘণ্টা ঝুলছে। সৌরভ কাঁপতে কাঁপতে হাত বাড়াল। ঠিক তখনই তার পেছনে থেকে মায়ের কণ্ঠ ভেসে এল, বাবা, ফিরে তাকাও, আমি তোমার পেছনেই দাঁড়িয়ে আছি। তার চোখে জল চলে এল। এক মুহূর্তের জন্য মনে হলো, সত্যিই হয়তো মা এসেছে। কিন্তু পরের মুহূর্তেই সে দাদুর সতর্কবাণী মনে করল। সে